আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে, দ্রবণের তৃতীয় ক্লাসে। আমরা ক্লাস 12-এর দ্রবণের তৃতীয় ক্লাসে নতুন করে যেটা পড়ব সেটা হলো তরলের বাষ্পচাপ। তরলের বাষ্পচাপ কি, তার কি কি বিষয়ের উপর নির্ভর করে এই সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে প্রথমেই বলি, তরলে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ বাষ্পের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে ঘনীভবন। এটা আমাদের জানা। এবার কোনো একটা তরলকে যদি আমরা আবদ্ধ পাত্রের মধ্যে রেখে দিই তাহলে কি হবে? একটা নির্দিষ্ট উষ্ণতায় রেখে দিলাম, তাহলে কি হবে? তাহলে যেটা কমন সেন্স বা কমন থেকেই বলা যায় যে সব তরলের উপরিতল থেকেই বাষ্পায়ন ঘটতে থাকে বা ইভাপোরেশন ঘটে। মানে যেমন চাকে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে উপরিতল থেকে বাষ্পায়ন ঘটার কারণে চাটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়, সেই ঘটনাটাই বলছি। নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলকে আবদ্ধ পাত্রে রাখা হলে তরল থেকে উৎপন্ন বাষ্প তরলের মুক্ত পৃষ্ঠতলের ওপরে ফাঁকা স্থানে ভর্তি হতে থাকে, কারণ যেহেতু তরলের উপরতল থেকে বাষ্পায়ন হবেই বা বাষ্পীভবন হবেই, তখন যে বাষ্পটা তৈরি হবে সেটা ওই আবদ্ধ পাত্রের ফাঁকা স্থানটাতে ভর্তি হতে থাকে। এভাবে ভর্তি হতে হতে এই বাষ্পের অণুগুলি ইতস্তত ওই ফাঁকা স্থানের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় এবং পাত্রের দেওয়ালের সাথে তরলের পৃষ্ঠতলের সাথে নিজেদের মধ্যে ক্রমশ ধাক্কা খেতে থাকে। ঠিক আছে, তরল পৃষ্ঠে যে অণুগুলি ধাক্কা খায় তাদের মধ্যে কম গতিসম্পন্ন অণুগুলি তরলের অণু দ্বারা আকর্ষিত হয়ে পুনরায় তরলে ফিরে যায়। এই ঘটনাকেই ঘনীভবন বলে। প্রথম দিকে বাষ্পায়নের হার অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার হার বাষ্প থেকে তরলে অর্থাৎ ঘনীভবনের হার অপেক্ষা অনেকটাই বেশি হয়। যে কম শক্তি সম্পন্ন অণুগুলো তরলের অণু দ্বারা আকর্ষিত হয়ে পুনরায় তরলে পরিণত হয় সেই সংখ্যাটা কম হয়। ঠিক আছে, কিন্তু মুক্ত পৃষ্ঠতলের ওপর ফাঁকা স্থানে বাষ্পের পরিমাণ যত বাড়তে থাকে তত ঘনীভবনের হারও বাড়তে থাকে। এইভাবে একটা সময় আসে যখন ঘনীভবন এবং বাষ্পীভবনের হার সমান হয়ে যায় এবং একটি গতিশীল সাম্যাবস্থায় সৃষ্টি হয়। সাম্যাবস্থায় তরলের উপরিতলে যে পরিমাণ বাষ্প থাকে সেই বাষ্পকে বলে সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ দেয় তাকে বলে সম্পৃক্ত বাষ্প চাপ। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তরলের বাষ্পচাপের মান নির্দিষ্ট। অবশ্যই আমি এটাকে যে আবদ্ধ পাত্রে রেখেছিলাম তরলটাকে, এটা একটা নির্দিষ্ট উষ্ণতা রেখেছিলাম। উষ্ণতা যদি চেঞ্জ করি তাহলে সম্পৃক্ত বাষ্পের মান, বাষ্পচাপের মান কিন্তু আলাদা হবে। ঠিক আছে, এবার এই তরলের বাষ্পচাপ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো কি কি? সেগুলি হলো তরলের প্রকৃতি এবং উষ্ণতা। তরলের প্রকৃতি মানে যেসব তরলের আন্তরাণবিক আকর্ষণ বল দুর্বল তাদের বাষ্পায়নের প্রবণতা বেশি, আবার যেসব তরলের আন্তরাণবিক আকর্ষণ বল শক্তিশালী তাদের বাষ্পায়নের হার কম। যেমন তোমার ইথানল এবং জলের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল সব থেকে বেশি হচ্ছে জলের, তারপরে ইথাইল অ্যালকোহল এবং শেষে সব থেকে কম হচ্ছে ইথারের। তাহলে আন্তরাণবিক আকর্ষণ বল যাদের বেশি হবে তাদের বাষ্পায়নের হার কম হবে। সেই কারণে এই তিনটের মধ্যে বাষ্পায়নের হার সব থেকে কম জলের, সব থেকে বেশি ইথারের, আর মাঝামাঝি হচ্ছে ইথাইল অ্যালকোহলের। ঠিক আছে, দ্বিতীয় যে জিনিসটার উপর নির্ভর করে সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বৃদ্ধি করলে তরলের বাষ্পচাপ বাড়ে। কেন? কারণ হচ্ছে উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে তরলের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, ফলে তরলের পৃষ্ঠতল থেকে আরো অনেক বেশি সংখ্যক অণু তরল দশা ত্যাগ করে বাষ্প দশায় পরিণত হয়। এর ফলে তরলের উপরিতলে বাষ্পের পরিমাণ বাড়ে, ফলে বাষ্পচাপও বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে তরল দ্রাবকে যদি কোনো অনুদ্বায়ী কঠিন দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে তাহলে তখন কি বাষ্পচাপ হবে? এবার অনুদ্বায়ী কঠিন দ্রাবক যেমন চিনি, ইউরিয়া, এগুলো যখন জলীয় দ্রবণ নেব তখন দ্রাবটা যেহেতু অনুদ্বায়ী তাই জন্য সেটা কখনোই বাষ্পে পরিণত হবে না। তো দ্রবণটা যখন বাষ্পে পরিণত হবে তখন দ্রবণের মধ্যে কেবলমাত্র দ্রাবকের অণুই বাষ্পে পরিণত হবে, দ্রাব অণু কিন্তু সেই বাষ্পের মধ্যে কোনোভাবেই থাকবে না। তাই বাষ্পচাপে দ্রাব অণুর কিন্তু কোনো অবদান নেই। এই ধরনের
দ্রবণের বাষ্পচাপ প্রকৃতপক্ষে দ্রবণে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে পরীক্ষা করে যে এই ধরনের অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কিন্তু কম হয়। এটা কেন? এর কারণটা হলো এটাই যে বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল অপেক্ষা দ্রবণের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে তুলনামূলকভাবে কম সংখ্যক দ্রাবকের অণু থাকবে। স্বাভাবিক ব্যাপার, কারণ দ্রবণের মধ্যে দ্রাবকের অণুর সাথে সাথে দ্রাব অণু যে থাকবে, আর বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কেবলমাত্র দ্রাবকের অণু থাকবে। সেই কারণে দ্রবণে দ্রাবকের অণুর পরিমাণ পৃষ্ঠতলে বিশুদ্ধ দ্রাবকের অণুর পরিমাণের তুলনায় অনেকটাই কম। সেই কারণে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় পৃষ্ঠতল থেকে অপেক্ষাকৃত কম সংখ্যক দ্রাবক অণু বাষ্পীয় দশায় রূপান্তরিত হবে দ্রবণের ক্ষেত্রে। তাই জন্য এক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের থেকে এই ধরনের দ্রবণের বাষ্পচাপও কম হবে। তাই সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। এবার বলবো দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। প্রথমে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। দ্রবণের মধ্যে দ্রাবকের মধ্যে যদি অনুদ্বায়ী দ্রাবক যেমন চিনি, নুন এগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রাউল্টের সূত্রটা কি হবে? বিজ্ঞানী রাউল্ট বিভিন্ন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্প সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করে একটি সূত্র দেন। সূত্রটি কি? তিনি বলেন, স্থির উষ্ণতায় একটি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণের মোল ভগ্নাংশের গুণফলের সমান। মানে দ্রবণের বাষ্পচাপ সমান সমান হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এখন যদি নির্দিষ্ট উষ্ণতায় একটি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, তার মধ্যে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশ x1 এবং দ্রবণের সম উষ্ণতায় বাষ্পচাপ P হয়, তাহলে P ইকুয়াল টু লিখতে পারি, মানে দ্রবণের বাষ্পচাপ সমান সমান লিখতে পারি x1 ইন্টু P0। ঠিক আছে, এবার আমরা যদি বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে আমরা P ইকুয়াল টু x1 ইন্টু P0 এই সম্পর্ক অনুযায়ী একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। আর সেখানে বলতে পারবো যখন x1 এর মান 1 হয়ে যাবে তখন সেটি বিশুদ্ধ দ্রাবককে নির্দেশ করবে, অর্থাৎ P ইকুয়াল টু P0 হবে। উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এবার যদি দ্রাবটা যদি উদ্বায়ী হয়, তাহলে সেখানে দ্রবণের উপরে দ্রাবক দুরকম বাষ্পে উপস্থিত, তাহলে সেক্ষেত্রে দ্রবণের মোট বাষ্পচাপ বাষ্পে উপস্থিত দ্রাবকের আংশিক চাপের যোগফলের সমান। মানে দুটোর বাষ্পচাপই আমাকে এখানে কাউন্ট করতে হবে। এবার যেহেতু দুটো উপাদানের, তাহলে আংশিক বাষ্পচাপের যোগফলের সমান হবে মোট বাষ্পচাপ। ঠিক আছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে উদ্বায়ী দ্রাব এবং দ্রাবক দিয়ে গঠিত দ্রবণের যে কোনো উপাদানে যদি দ্রাব হয়, তাহলে দ্রাবকের বাষ্পচাপ হবে ওই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং তার মোল ভগ্নাংশের গুণফলের সমান। আর যদি দ্রাব হয়, তাহলে দ্রাবের বাষ্পচাপ হবে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ এবং দ্রাবের মোল ভগ্নাংশের গুণফলের সমান। ঠিক আছে, হ্যাঁ, ধরো একটি উদ্বায়ী দ্রবণের মধ্যে একটি উদ্বায়ী দ্রাবক x1 মোল উদ্বায়ী দ্রাবকে x2 মোল উদ্বায়ী দ্রাব দ্রবীভূত আছে। P10 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, P20 হচ্ছে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। এখন রাউল্টের সূত্র থেকে আমরা পাবো যে বিশুদ্ধ দ্রাবকের আংশিক চাপ সমান সমান দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আবার দ্রাবের আংশিক চাপ সমান সমান দ্রাবের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, আর মোট চাপ সমান সমান হচ্ছে দ্রাবের আংশিক চাপ প্লাস দ্রাবকের আংশিক চাপ, x1 ইন্টু P10 আর x2 ইন্টু P10। ঠিক আছে, এবার যদি আমি শুধু দ্রাবকটা ধরো, আমি যদি লেখচিত্রে প্রকাশ করি আগেরটার মতন x1 ইকুয়াল টু 1, যখন x1 ইকুয়াল টু 1 হবে তখন তাহলে কি হবে, তোমার এই যে একটা সরলরেখা পেলাম
দ্রাবকের আংশিক চাপে যখন x1 = 1 তখন আংশিক চাপ দ্রাবকের আংশিক চাপ p = p1 হয়ে যাচ্ছে। দেখো x1 = যখন 1 তখন দ্রাবকের আংশিক চাপের মান এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে p1 = p1 0 হয়ে যাচ্ছে। আর x2 এর মান যেহেতু দুটো উপাদানের যোগফল সবসময় 1 হয় মোল ভগ্নাংশে, তার জন্য x2 এর মান তখন 0 হয়ে যাবে। তখন তাহলে মোট চাপটা দ্রাবকের বিশুদ্ধ দ্রাবকের আংশিক চাপের সাথেই সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি যে এই বরাবর প্লট করলাম, তোমার এই বরাবর বাষ্পচাপ আর এই বরাবর মোল ভগ্নাংশ, সেখানে এই যে সরলরেখাটা পেলাম এটা হচ্ছে দ্রাবকের আংশিক চাপের সরলরেখা। আর যখন x1 এর মান 0 হয়ে যাচ্ছে তখন দ্রাবকের আংশিক চাপ p1 0 হচ্ছে। আবার সেম ভাবে যদি দ্রাবের ক্ষেত্রে করি তাহলে এটা হচ্ছে দ্রাবের আংশিক চাপের সরলরেখা। যখন দ্রাবের মান 1 হয়ে যাচ্ছে, ধরো দ্রাবের যখন মান x1 এর মান যখন 1 হয়ে যাচ্ছে তখন দ্রাবের মোট আংশিক চাপটাও কিন্তু বিশুদ্ধ দ্রাবের মোট চাপের সমান হয়েছে। তাহলে যখন দ্রাবের x2 = 1 হয়ে যাচ্ছে তখন দেখো এই যে মূলবিন্দু সরলরেখাটাকে এখানে ছেদ করছে, মানে তখন এই দ্রাবের আংশিক চাপটা বিশুদ্ধ দ্রাবের আংশিক চাপ p2 0 সাথে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো দ্রাবের আংশিক চাপ, এটাও মূলবিন্দুগামী দ্রাবকের, আর এটা হচ্ছে দ্রাবের আংশিক চাপ, এটা হচ্ছে মূলবিন্দুগামী। ঠিক আছে, এবার হচ্ছে মোট চাপের ক্ষেত্রে আমরা এটা পেলাম। এবার আমরা যদি x1 + x2 = 1 জানি, সেটাকে যে কোনো একটা উপাদানের জায়গায় অন্য একটা উপাদান দিয়ে মানটা যদি রিপ্লেস করে দিই, তাহলে এখানে x2 এর জায়গায় 1 - x1 লিখলাম, তাহলে ক্যালকুলেশন করলে এই একটা ফর্মুলা পাচ্ছি। এটা মনে রাখবো, আমাদের যদি দুটো একটার মান দিয়ে দিল মোল ভগ্নাংশ, একটার মান আমি জানি না, সেক্ষেত্রে অঙ্ক করতে এটা লাগতে পারে। তাহলে এখানেও তাই সেম ভাবে যখন x1 এর মান 1 হবে তখন x2 এর মান 0, তাহলে p = p1 0 হবে। তখন x2 এর মান 1 হবে তাহলে x1 এর মান 0, তাহলে তখন p = p2 0 হবে। তাহলে দ্রবণের মোট চাপ তাহলে তখন কি হবে? দ্রবণের মোট চাপ হবে এই রেখাটা p1 আর p2, মানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের এবং বিশুদ্ধ দ্রবণের যুক্ত করলে যে সরলরেখাটা পাচ্ছি রেড লাইনটা, এটা হচ্ছে দ্রবণের মোট চাপের তোমাদের হলো রেখাটা, এটা হচ্ছে লেখচিত্রটা। তাহলে 1 নম্বর লাইনটা হচ্ছে দ্রাবকের আংশিক চাপ, 2 নম্বর লাইনটা হচ্ছে দ্রাবের আংশিক চাপ, আর 3 নম্বর লাইনটা হচ্ছে দ্রবণের মোট চাপের ফর্মুলা লেখচিত্র। আচ্ছা, এবার আলোচনা করব হচ্ছে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ কি? এই যে রাউল্টের সূত্র পড়লাম, যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাদেরই আদর্শ দ্রবণ বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আদর্শ দ্রবণের মধ্যে যেগুলো বৈশিষ্ট্য হচ্ছে, এরা সব গাঢ়ত্ব উষ্ণতায় রাউল্টের সূত্র মেনে চলে। এদের একই অনুগুলি, মানে এদের মধ্যে যদি এ বি দুটো তরল দিয়ে যদি এই আদর্শ দ্রবণ তৈরি হয়, তাহলে এ অনুগুলির মধ্যে যে আকর্ষণ বল, বি অনুগুলির মধ্যে যে আকর্ষণ বল, তার সাথে এ বি মানে ভিন্ন অনুগুলির মধ্যে যে আকর্ষণ বল, তার মান কিন্তু সমান হয়। ঠিক আছে, সেই কারণে উৎপন্ন দ্রবণ মানে দুটো তরল মিলে যে এ আর বি দুটো তরল মিলে যে দ্রবণটা তৈরি হলো এ বি, সেটাতে মোট আয়তন উপাদানগুলির মোট আয়তনের সমান হয়। ঠিক আছে, উদাহরণ হবে হচ্ছে বেনজিন টলুইনের দ্রবণ, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইডের দ্রবণ ইত্যাদি। আর অনাদর্শ দ্রবণ কি? অনাদর্শ দ্রবণ হচ্ছে যে দ্রবণের রাউল্টের সূত্র মেনে চলে না। ঠিক আছে, আর যে দ্রবণের মধ্যে যে এ বি দুটি তরল দিয়ে যদি দ্রবণটি তৈরি হয় অনাদর্শ দ্রবণটা, তাহলে এ এবং বি তরলের এইদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল এ বি আকর্ষণ বলগুলির থেকে কিন্তু আলাদা হবে। ঠিক আছে, আর এক্ষেত্রে তোমার যখন এই দ্রবণের মোট আয়তন উপাদানগুলি মোট আয়তন থেকে আলাদা হবে, সেই সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দ্রবণ প্রস্তুতিতে তাপের পরিবর্তন ঘটে। মানে সাধারণত ডেল্টা এইচ এর মান এক্ষেত্রে কিন্তু নট ইকুয়াল টু 0 হয় না, তাপের পরিবর্তন ঘটে। অনাদর্শ দ্রবণ তৈরি করতে গেলে তাপের উদ্ভব বা তাপের শোষণ ঘটতে পারে, যেটা কিন্তু আদর্শ দ্রবণের ক্ষেত্রে তাপের কোনো পরিবর্তন ঘটে না। আদর্শ দ্রবণের ওটা একটা বৈশিষ্ট্য, অনাদর্শ দ্রবণের হচ্ছে পরিবর্তন ঘটে। আর অনাদর্শ দ্রবণের উদাহরণ কি হবে? উদাহরণ হবে হচ্ছে জল, HNO3 দ্রবণ, ইথাইল অ্যালকোহল জলের দ্রবণ, ইথানল সাইক্লোহেক্সালেন দ্রবণ ইত্যাদি। এবার এই অনাদর্শ দ্রবণ যেটা, যে দুটো ভিন্ন সম্পূর্ণ মিশ্রণযোগ্য তরল দিয়ে যে অনাদর্শ দ্রবণ যখন তৈরি হয়, তা সেই অনাদর্শ দ্রবণের যদি বাষ্পচাপ
ক্যালকুলেট করা যায়, তাহলে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান ওই সেম উষ্ণতায় রাউল্টের সূত্র থেকে যে বাষ্পচাপ পাওয়া উচিত তার থেকে বেশি বা কম হয়। এটা একটা বিচ্যুতি ঘটে, যে বাষ্পচাপের বিচ্যুতি ঘটে। এবার যখন এই বাষ্পচাপের মান তোমার রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা বেশি হয় তখন তাকে ধনাত্মক বিচ্যুতি বলে, আর যখন বাষ্পচাপের মান অপেক্ষা কম হয় তখন তাকে ঋণাত্মক বিচ্যুতি বলা হয়ে থাকে। এবার ধনাত্মক বিচ্যুতির কারণ কি? ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে যদি বলি, ধরো এ বি দুটি সম্পূর্ণ উদ্বায়ী তরল নিয়ে একটা অনাদর্শ দ্রবণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবার দ্রবণে এ বি অণুগুলির মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল তার মান বিশুদ্ধ অবস্থায় এ দ্রবণ এ তরলের মধ্যে যে এর মধ্যে যে আকর্ষণ বল এবং বি তরলের মধ্যে যে বির মধ্যে যে আকর্ষণ বল তার অপেক্ষা কম হয়। যদি তাই হয় তাহলে কি হবে? এ বির মধ্যে আকর্ষণ বল কম হওয়ার কারণে দ্রবণ থেকে বাষ্পীভবনের মানে এ বি এই অণুগুলির বাষ্পীভবনের মানটা বেশি হবে, কারণ ওদের আকর্ষণ বল কম। বিশুদ্ধ দ্রবণে তো তোমার এর আর বির মধ্যে আকর্ষণ বল বেশি ছিল, তাহলে ওখান থেকে বাষ্পীভবনের এ অণুগুলো বা বি অণুগুলো যে হারে বাষ্পীভূত হবে এই যে তোমার দ্রবণটা তৈরি হলো এ বি দিয়ে, তাতে যেহেতু এ বির আকর্ষণ বল কম, তাহলে তার থেকে তাড়াতাড়ি আগে বাষ্পীভবন ঘটবে। তাই বিশুদ্ধ এ বি তরলের অণুগুলির মধ্যে বাষ্পীভবনের প্রবণতা কিন্তু অপেক্ষাকৃত বেশি হবে। ঠিক আছে, এই অবস্থায় যদি দ্রবণের যে কোনো একটা কম্পোজিশন, ধরো যেখানে এ বি এর শতাংশ যাই থাক, এ আর বি এর যে রেশিওতে যোগ করা হোক না কেন, সেই শতাংশে এ আর বির আলাদা আলাদা করে যে বাষ্পচাপের আংশিক বাষ্পচাপের মান পাবো তার অপেক্ষা যদি সেই উষ্ণতাতেই সেই একই সংযুক্তিতে আমি রাউল্টের সূত্র থেকে ক্যালকুলেশন করে যদি আংশিক বাষ্পচাপের মান এ আর বি এর বার করি, তাহলে দেখবো তার থেকে আমার পরীক্ষালব্ধ মান অপেক্ষা সামান্য রাউল্টের সূত্র থেকে বেশি হবে পরীক্ষালব্ধ মানটা। ঠিক আছে, এই যে আমাদের পরীক্ষা করে আমরা যে আংশিক চাপের মানটা পাচ্ছি সেটা রাউল্টের সূত্র থেকে বেশি হচ্ছে, তার মানে এক্ষেত্রে এই কারণেই ধনাত্মক বিচ্যুতি ঘটছে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা লেখচিত্র দিয়ে যদি বোঝাই, দেখো লেখচিত্রটাতে দেখা যাচ্ছে, দেখো যে লেখচিত্রতে যদি আমাদের পরীক্ষালব্ধ যে মানটা পেয়েছে আমরা বাষ্পচাপটা, সেটা দেখো অনেকটা তোমার একটা উত্তল প্রকৃতির একটা আমরা গ্রাফ পেয়েছি, আর যেটা আদর্শ রাউল্টের সূত্র থেকে পাই সেটা তো সরল রেখা যেমন পাই সেরকমই পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষালব্ধ মানটা কিন্তু বেশি আর রাউল্টের সূত্রের মান থেকে লেখচিত্র থেকে বোঝা যাচ্ছে। এবার যদি আমরা এক্স যে কোনো একটা বিন্দু ধরি, তাহলে এক্স বিন্দুতে পি আংশিক চাপের মান তোমার এ এর ক্ষেত্রে ধরো পি বি এর ক্ষেত্রে ধরো আংশিক চাপের মান যেটা হবে সেটা তোমার রাউল্টের সূত্র অনুযায়ী একটু নিচে হবে, কিন্তু তোমার পরীক্ষালব্ধ মানটা একটু উপরে হবে। তার মানে কি পরীক্ষালব্ধ আংশিক চাপের মানটা কিন্তু বেশি হচ্ছে, এটা আমরা লেখচিত্র থেকেও দেখে বুঝতে পারছি। ঠিক আছে, যেগুলো দেখায় এই মানটা বেশি দেখায় সেরকম কতগুলো উদাহরণ হয়, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন, মিথানল, জল ইত্যাদি। হ্যাঁ, তা একটা উদাহরণ যদি বলি, যেমন ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটোনের যদি বলি, ইথাইল অ্যালকোহলে কি হয়, ইথাইল অ্যালকোহলের অণুগুলি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, আর তোমার বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল আর বিশুদ্ধ অ্যাসিটোনে অণুগুলির মধ্যে পারস্পরিক ডাইপোল আকর্ষণ বল থাকে। তাই জন্য এদের মধ্যে এই একটা বল থাকার জন্য এক জায়গায় হাইড্রোজেন বন্ধন আর এক জায়গায় ডাইপোল আকর্ষণ বন্ধনী থাকার জন্য আন্তঃআণবিক আকর্ষণ বলটা বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সেমই হচ্ছে, মানে বেশ জোরালো হচ্ছে। কিন্তু যখন আমি ইথানলে অ্যাসিটোন মিশিয়ে দিলাম তখন এদের মধ্যে যে মধ্যাকার যে তোমার আকর্ষণ বলটা একটু কমে, কারণ কি ইথানলের মধ্যে অ্যাসিটোন প্রবেশ করে, অ্যাসিটোনের ফাঁকা জায়গাগুলো অংশ নেয়, তাহলে কি ওদের মধ্যে কিছুটা, যেমন ইথানলের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা কিছুটা কমে যায়, আবার অ্যাসিটোনের অণুগুলোর মধ্যে ডাইপোল আকর্ষণ বলটা কিছুটা দুর্বল হয়ে যায়, সেই কারণে তাদের মধ্যকার আকর্ষণ বল কিন্তু তখন দুর্বল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তারা তাড়াতাড়ি তখন ইথানলে অ্যাসিটোন তাড়াতাড়ি বেশ বাষ্পীভূত হতে পারে, তাই জন্য বেশি আংশিক চাপ দেখায়, সেই কারণে ধনাত্মক বিচ্যুতি দেখায়। ঠিক আছে, এবার হচ্ছে ঋণাত্মক বিচ্যুতির কারণ। ঋণাত্মক বিচ্যুতির কারণে বলি, যদি ধরো সিডি দুটো উদ্বায়ী তরল তোমার একসাথে একটা দ্রবণ তৈরি করেছে, তাহলে সির বিশুদ্ধ দ্রবণের মধ্যে সির আকর্ষণ বল এবং ডি আকর্ষণ বলের অপেক্ষা তোমার
যেটা দ্রবণ তৈরি হচ্ছে সিডি নিয়ে, সেই সিডি এর মধ্যে আকর্ষণ বল কিন্তু তোমার আকর্ষণ বলের মান কিন্তু বেশি হয়। মানে সিডি দুটো ভিন্ন যে পদার্থ তরলের মধ্যে যে আকর্ষণ বল তা সিসি এবং ডিডি আকর্ষণ বল অপেক্ষা বেশি হয়। সেই কারণে তোমাদের কি হয় যে তোমার বিশুদ্ধ তরল থেকে বাষ্পীভবনের হারটা কিন্তু দ্রবণের অপেক্ষা বেশি হয়। সেজন্য যে সিডি দিয়ে যখন দ্রবণ তৈরি করছে তখন যে হারে বাষ্পীভবন ঘটছে তার অপেক্ষা বিশুদ্ধ তরল সি, তার মধ্যে সিসি দ্রবণ এবং সিসি আকর্ষণ বল এবং বিশুদ্ধ তরল ডি, তার মধ্যে ডিডি আকর্ষণ বল যেহেতু কম, তাহলে বিশুদ্ধ তরল সি এবং ডি থেকে কিন্তু বাষ্পীভবনের হারটা দ্রবণ অপেক্ষা বেশি হচ্ছে। ঠিক আছে, সেই কারণে কি হয়, সেই কারণে তোমার যদি যে কোনো একটা সংযুক্তি দ্রবণের মধ্যে সি আর ডি এর পরিমাণ যাই হোক না কেন, যে কোনো একটা সংযুক্তিতে তোমাদের বাষ্পচাপের মান যেটা দ্রবণের সিডি নিয়ে যেটা তৈরি হয়েছে তা তোমার রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত যে মানটা পাবে তার থেকে কিন্তু কম হয়। ঠিক আছে, মানে ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়, মানে সিডি এর মধ্যে যে তোমার বাষ্পচাপের মান পরীক্ষালব্ধ তা রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা কিন্তু কম হচ্ছে, ঋণাত্মক বিচ্যুতি দেখা যাচ্ছে। তো ঋণাত্মক বিচ্যুতিতে যদি আমি লেখচিত্র দিয়ে প্রকাশ করি আগেরটার মতো, তাহলে সেখানে আমরা একটা যে রেখাচিত্রটা পাবো সেটা হচ্ছে অবতল প্রকৃতি। তাই যে কোনো একটা বিন্দু যদি এক্স এ নিই, তাহলে এক্স এর ক্ষেত্রে তোমার ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে দেখো এক্স এ বাষ্পচাপের যে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মানটা কিন্তু রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মানের নিচে আছে, সেজন্য ওই মানটা কম। তো তাই ঋণাত্মক বিচ্যুতিতে তাই কি হচ্ছে, তোমার বাষ্পচাপের দ্রবণের বাষ্পচাপের মান পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান রাউল্টের সূত্রের সাহায্যে বাষ্পচাপের মান অপেক্ষা কম হচ্ছে। উদাহরণ কি হবে, উদাহরণ অনেক আছে, তার মধ্যে কি অ্যাসিটন, ক্লোরোফর্ম, মিথানল, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ইত্যাদি হবে। তার মধ্যে একটা আলোচনা করি, যেমন ধরো অ্যাসিটন এবং ক্লোরোফর্ম, এই মিশ্রণটা যদি নিই তাহলে আলাদা আলাদা করে যদি অ্যাসিটন ভাবি আর ক্লোরোফর্ম ভাবি, দুটোর মধ্যে কিন্তু কখনো হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়। তার মানে নিজেদের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু অতটাও মজবুত না। কিন্তু যখন আমি অ্যাসিটন আর ক্লোরোফর্মকে একে অন্যের সাথে মিশিয়ে দেবো তখন দেখবো কি ওদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, অ্যাসিটনের অক্সিজেনের সাথে ক্লোরোফর্মের এইচ এর একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, যেই কারণে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে দ্রবণের মধ্যে আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে দ্রবণ সহজে বাষ্পীভবন হতে পারছে না, বাষ্পচাপের হারটাও তাই জন্য কম হচ্ছে পরীক্ষালব্ধ মানটা রাউল্টের সূত্র থেকে যা পাওয়া উচিত তার থেকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতির উদাহরণ। এবার বলি, ধরো যেসব তরল জোড়গুলো আমরা পড়লাম যেগুলো ঋণাত্মক বা ধনাত্মক বিচ্যুতি ঘটাচ্ছে, সেখানে প্রথমে যদি ধনাত্মক বিচ্যুতির যে আমরা তোমাদের গ্রাফটা দেখেছিলাম, সেখানে যে উত্তল প্রকারের যে আমরা রেখাচিত্রটা পেয়েছিলাম, সেখানে উত্তলের সব থেকে সর্বোচ্চ যে বিন্দুটা ছিল, যে সংযুক্তিতে সর্বোচ্চ যে বিন্দুটা ছিল, সেই সংযুক্তিতে মিশ্রণের ওই সর্বোচ্চ বিন্দুতে কিন্তু মিশ্রণের বাষ্পচাপ ছিল সর্বোচ্চ। তার মানে ওই ধনাত্মক বিচ্যুতি ওইটাতে একদম হাইয়েস্ট পয়েন্টটাতে তোমার বাষ্পচাপ ছিল সর্বোচ্চ। এবার সেখানে বাষ্পচাপ সর্বোচ্চ হওয়ার কারণে সেই সময় কিন্তু স্ফুটনাঙ্ক হয় সর্বনিম্ন সেই মিশ্রণটার, কারণ বাষ্পচাপের সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবার যেসব তোমার তরল জোর ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছিল, তাদের যে অবতল প্রকৃতির রেখাচিত্র ছিল, তাদের যে সর্বনিম্ন বিন্দু ছিল সেখানে বাষ্পচাপের মান ছিল সর্বনিম্ন, আর সেখানে বাষ্পচাপের মান যেহেতু সর্বনিম্ন তাই স্ফুটনাঙ্কের মান ছিল সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে ঋণাত্মক বিচ্যুতি তে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক দেখায়, আর ধনাত্মক বিচ্যুতিতে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক দেখায়। ঠিক আছে, এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে তরল দুটো মিশ্রণের যে রেশিও ছিল, যে সংযুক্তি ছিল, সেই রেশিওটাকে নিয়ে যদি আমরা ওই পুরো মিশ্রণটাকে বাষ্পে পরিণত করে দিই পুরোপুরি, ঠিক আছে, মানে তো যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে তো কিছুটা বাষ্প কিছুটা তরল ছিল, এবার যদি পুরোটাকেই আমরা বাষ্পে পরিণত করে দিই তাহলে দেখবো ওই পুরো বাষ্পর মধ্যেও কিন্তু ওই মিশ্রণ দুটির মানে ওই তরল দুটির রেশিও যেটা আগে ছিল সর্বোচ্চ বিন্দুতে সেটাই থাকছে, মানে তার সংযুক্তি কোনো পরিবর্তন হচ্ছে না। সেম ভাবে যদি আমরা ওই
সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে তরল বাষ্পের মিশ্রণ, এই মিশ্রণটাকে, তরল দুটোর মিশ্রণটাকে যদি সম্পূর্ণ ঘনীভূত করে তরলে পরিণত করে দিই, সেক্ষেত্রেও দেখা যাবে যে সংযুক্তিটা একই থাকে। অর্থাৎ এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু সংযুক্তিতে তরল মিশ্রণ থেকে তরল দুটিকে কখনোই পৃথক করা যায় না, সেটা বাষ্পে পরিণত করি কি তরলে পরিণত করি, ও দুটো একটা তোমার বিশেষ সংযুক্তি মিশ্রণ তৈরি করে, যেটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। ঠিক আছে, বা অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ হয় হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। যে তরল জলের মিশ্রণ রাউল্টের সূত্র থেকে যথেষ্ট মাত্রায় ধনাত্মক বিচ্যুতি দেখায়, মানে যেটা সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে ব্যাপারটা, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বাষ্পচাপ সর্বোচ্চ হয়, স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হয়, কিন্তু ওই বিন্দুতে সংযুক্তি তরল দুটির যে কম্পোজিশন কখনোই কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার। উদাহরণ হয় হচ্ছে ইথানল, জলের মিশ্রণ ইত্যাদি ইত্যাদি কিছু হয়। আর সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, যেসব তরল জলের মিশ্রণ রাউল্টের সূত্র থেকে যথেষ্ট মাত্রায় ঋণাত্মক বিচ্যুতি দেখায়, মানে সর্বনিম্ন যে বিন্দুটাতে যেখানে বাষ্পচাপ সর্বনিম্ন হয়, সেখানে তোমার এদের সেই সংযুক্তিতে অ্যাজিওট্রপিক মিক্সচারটা দেখাচ্ছে। আর এই সংযুক্তিতে এদের স্ফুটনাঙ্কের মান যেহেতু সর্বোচ্চ হচ্ছে, তাই এদের সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার বলে। উদাহরণ হবে HNO3, জলের মিশ্রণ ইত্যাদি। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি শেষ করছি। পরের দিন আবার আমরা কলিগেটিভ প্রপার্টি এই চ্যাপ্টারে পরের জিনিসটা নিয়ে আবার আসবো। ঠিক আছে।